লিসেনার্স, কেমন আছেন সবাই? লাইফ স্টোরির আজকের গল্পে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরজে নীল। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও প্রথা বিরোধী একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গল্পটি একটি পঞ্চভুজ প্রেমের কাহিনী। আসলে আমাদের সমাজে অনাচার অজাচার এতটা বেড়ে গিয়েছে যে সত্যিকার অর্থে কাকে বিশ্বাস করা যাবে, কাকে বিশ্বাস করা যাবে না, বিশ্বাসের মাপকাঠিতে কে উপরে কে নিচে, এই বিষয়গুলো এই মুহূর্তে আসলে আমাদেরকে প্রচন্ড রকম এক নিরাপত্তাহীনতায় ফেলে। বিশ্বাস বলে কোনো যে বস্তু যে পৃথিবীতে বর্তমান আছে, বর্তমান বিশ্বে আসলে বর্তমান পৃথিবীতে সেই বিষয়গুলো আর আমাদেরকে নাড়া দেয় না। বর্তমান পৃথিবীতে বিশ্বাস মানেই প্রতারণার নাম। আর প্রতারক সব ধরনের হয়, পুরুষ হয়, নারী হয়। আমরা আজ মিনহাজ ভাই নামে এক বড় ভাই ঘটনা আপনাদেরকে জানাবো, যে ঘটনাটি শুরু হয় নারায়ণগঞ্জ থেকে, বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে। আমরা টোটাল তথ্যগুলো দিব না, কারণ যারা গল্প পাঠাচ্ছেন বা ঘটনা পাঠাচ্ছেন তাদের সামাজিক নিরাপত্তার উপর আমাদের অবশ্যই ফোকাস থাকে। আমরা জাস্ট জীবনের গল্পগুলোকে আপনাদের মাঝে ফুটিয়ে তুলি। সেখানে ভয় থাকে, আনন্দ থাকে, নোংরা নষ্ট জীবন ব্যবস্থা থাকে। এই বিষয়গুলোর ভিতর থেকে আপনারা আপনাদের চারপাশের খারাপ বিষয়গুলোকে যাতে প্রতিরোধ করতে পারেন। সিমটম, যেমন কি বলে, মানে একটা রোগের তো সিনড্রোম থাকে, তো আমাদের ঘটনাগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন সিমটম গুলা পরিষ্কার করে দেয়। আপনার জীবনেও এমন কোনো সিনড্রোম দেখা দিলে আপনি যাতে সেটাকে প্রতিহত করতে পারেন, সেই জন্য এই ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করা। আজকের ঘটনাটি একটি নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। আমাদের সমাজে অহরহ বাড়ছে এগুলো। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই এত বেশি পাপের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি, একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা। আর একবার পাপের দুনিয়ায় জড়িয়ে গেলে সত্যিকার অর্থে সেখান থেকে বের হওয়া খুব কঠিন। এক একটা করে নতুন পাপ এসে ধরে এমন জাল বিস্তার করে রাখে যে জাল থেকে ছিন্ন হওয়াটা অসম্ভব। বলছি নারায়ণগঞ্জের মিনহাজ ভাইয়ের কথা। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আর যে নীলকে আজকে প্রথম শুনছেন তাদের সবার প্রতি স্বাগতম। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে যাবেন। যারা আগে থেকে আমাদের সাথে আছেন তারা লাইফ স্টোরি চ্যানেলের সম্পদ। তাদের ভালোবাসাই আমাদের চ্যানেলটি একটু একটু করে সামনে আগাচ্ছে। আপনাদের জন্য দিগন্তের সবটুকু শুভকামনা। ঘটনাটা যেভাবে লেখা আছে সেটাকে নিজের ভাষায় রূপান্তরিত করে ঘটনার প্রত্যেকটি বিষয় একই রেখে শুধুমাত্র শব্দ চয়নগুলো আমি আমার মতো করে করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বলছি মিনহাজ ভাইয়ের কথা। তিনি লিখছেন, আমি নারায়ণগঞ্জ বন্দরের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের টুকটাক ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল তা দিয়ে আমাদের পরিবারের ৫-৬ জনের যে সংসারটা, সেই সংসারটা খুব ভালোই চলতো। আমাদের তেমন কোনো অভাবও ছিল না এবং খুব বেশি যে সম্পত্তি ছিল সেটাও না। পরিবারের ৩ ভাই বোন, বাবা মা এবং দাদি, এই ৬ জনেরই আমাদের পরিবার। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান হওয়ায় আমার প্রতি এক আপত্ত স্নেহ ও ভালোবাসা ছিল পরিবারের প্রত্যেকটা মানুষের। আমি নিজেও যথেষ্ট ভালোভাবেই আমার জীবনটা শুরু করি। আমার প্রাথমিক জীবনটা সাফল্যমণ্ডিত ছিল, স্কুল জীবনটাও মোটামুটি খারাপ না, কিন্তু ক্লাস 9-10-এ ওঠার পর থেকে যেটা হয় আমাদের বাংলাদেশের অধিকাংশ ছেলেপেলের প্রথম নষ্ট হওয়া শুরু হয় 9-10 থেকে। তো সেই জায়গা থেকে ক্লাস 9-10-এ ওঠার পর থেকে বন্ধু বান্ধবের সাথে মিশে বিভিন্ন ধরনের সিডি টিভিতে বিভিন্ন খারাপ জিনিস দেখে আমিও কিছুটা নষ্ট হয়ে যাই।
আমার পরিবার শিক্ষিত ছিল, আমার প্রত্যেকটা ভাই বোন মোটামুটি তাদের পড়াশোনার জায়গায় প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমার পড়াশোনার জীবনটা একটু এঁকে বেঁকে যায়। খুব বেশি খারাপ না করলেও এসএসসি তে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে এসএসসি পাশ করি, কলেজে ভর্তি হই। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর আমার আর কলেজের ক্লাস থেকে বাইরের আড্ডাবাজি, বন্ধুদের সাথে গল্প, আর বাসায় বাবার টুকটাক সামান্য কাজকর্ম দেখে এভাবেই আমার সময় কেটে যায়। নষ্টের পালে হাওয়া তখনও পুরোপুরি লাগেনি। আমার পাশের বাড়ি থেকে কাছাকাছি এক ভাবি ছিলেন, শ্যামলী ভাবি। উনি একাই থাকতেন মোটামুটি ওনার শাশুড়ির সাথে, কারণ বড় ভাই আব্দুর রাজ্জাক উনি দেশের বাইরে থাকতেন। উনি মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকতেন এবং পরিবারকে টাকা পাঠাতেন। তার স্ত্রী এখানে একাই থাকতো তার মাকে সাথে নিয়ে। আমাদের পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। ভাবির শাশুড়ি অর্থাৎ চাচির সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক ছিল, যাতায়াত ছিল স্বাভাবিক। সেভাবে ওই পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। লিসেনার্স, নারায়ণগঞ্জ হলেও আমি কিন্তু পাড়া গাঁয়ের কথা বলছি, নারায়ণগঞ্জ শহর বা সিটির কথা বলছি না। আমার গ্রামটি নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সীমান্তের একটি গ্রাম। এখানে শহরের মতো এত সুযোগ সুবিধা তখনো আসেনি বা এখনো নেই। সো নারায়ণগঞ্জ শুনে যারা শহরের চাকচিক্যের কথা ভাবছেন, আমাদের বিষয়টি তেমন না। ছায়া সুনিবিড় সুন্দর গ্রাম, বাঁশঝাড়, আম গাছ, জাম গাছ, বাগান, মেঠো পথ, পাখপাখালি, মাঠে ধান, এমন ভাবেই আমার গ্রামটি সাজানো। তো যাই হোক, যে কথায় ছিলাম, ভাবির পরিবারের সাথে আমার পরিবারের একটা খুব ভালো সম্পর্ক ছিল, আস্থার সম্পর্ক ছিল। মোটামুটি আমার পরিবারের সাথে তার পরিবারের সামাজিক সদ্ভাব চলাচলতি অনেক কিছুতেই আমরা পরস্পর আস্থাভাজন ছিলাম। কিন্তু ভাবির সাথে ভাবির শাশুড়ির সম্পর্কটা ছিল সাপে নেউলে। আব্দুর রাজ্জাক ভাই বিদেশ থেকে টাকা পাঠান ভাবির অ্যাকাউন্টে, ভাবি খরচ করেন ঠিক আছে সবকিছুই, ভাইয়ের মায়ের কোনো প্রবলেম হয় না বা তার আত্মীয় স্বজনরাও বিভিন্ন সুযোগ সুবিধা পায়। কিন্তু আব্দুর রাজ্জাক ভাইয়ের মায়ের বিস্তর অভিযোগ ছিল শ্যামলী ভাবির প্রতি। ভাবিরও কিছু হাত টান ছিল এবং তার বাপের বাড়ির পরিবারের প্রতি তার এক ধরনের ভীষণ টান ছিল। লিসেনার্স, আমি প্রথমেই বলে রাখছি, আমার ঘটনার প্রধান চরিত্র কিন্তু শ্যামলী ভাবি নয়, বরং আমার জীবনের অ্যাক্সিডেন্টের সূচনা তিনি। শ্যামলী ভাবি একদিন সন্ধ্যায় আমার সাথে দেখা হয়। দেখা হলে তিনি আমাকে বলেন, মিনহাজ, আমার একটা কাজ করে দেবে ভাই? আমি বললাম, হ্যাঁ কি কাজ, এভাবে বলছেন কেন? আমাকে তো বললেই আমি কোনো অনেক কিছু করে দিই। তো উনি বলেন, না, এই কাজটা একটু গোপনীয়, তোমাকে কাজটা করতে হবে এবং গোপনীয়তা রক্ষা করতে হবে। এর বিনিময়ে আমি তোমাকে হাত খরচ দিব। লিসেনার্স, ততদিনে আমার ইন্টার পরীক্ষা হয়ে গিয়েছে এবং আমি 5 সাবজেক্টে ফেল করেছি। সো বাসা থেকে উদম বকা তো খাচ্ছি, পিটিও খেয়েছি ছোটখাটো, এবং সবচেয়ে বড় যে পানিশমেন্টটা হলো, বাবা আমার হাত খরচ দেওয়া একেবারেই বন্ধ করে দিলেন। যতদিন না আমি ফের ইন্টার পাস করছি ততদিন পর্যন্ত তিনি আমাকে আর 1 পয়সাও হাত খরচ দিবেন না। কিন্তু জানেন তো, আমি একটু বকে গেছিলাম, উম, বিভিন্ন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতাম, তো আমার কিছু হাত খরচ তো লাগতোই। অন্তত দোকানে গিয়ে বিড়ি সিগারেটের বিলটা তো দেওয়াই লাগতো। তো হঠাৎ করে আমি এত বড় ফ্যাসাদে পড়ে যাওয়ার পর আসলে আমি আমার পকেট মানির জন্য খুবই উদ্গ্রীব ছিলাম। বাসায় বারবার মায়ের কাছে ধন্না দিতাম, কিন্তু মা বাবার কথার বাইরে এক পাও যেতে রাজি না। তিনি সাফ জানিয়ে দেন, তোমার বাবা যেটা বলেছে সেটাই শেষ কথা, আমি এখানে কিছু করতে পারবো না।
যাক, তো সেই মুহূর্তে শ্যামলী ভাবির এমন দুর্দান্ত অফার আমার কাছে বেশ ভালো লাগে। হাতে কিছু টাকাও তো আসবে। তো উনি আমাকে বলেন যে, "তুমি এশারাজানের পর একটু বাসার পেছনে এসো।" তো আমি যাওয়ার পর তিনি আমাকে একটি ব্যাগ ধরিয়ে দেন। বেশ ভারী ব্যাগ। আমি বুঝতে পারলাম না ব্যাগে কি আছে। কিন্তু তারপরেও ভাবি যেহেতু আমাকে দিয়েছেন, আমি ব্যাগ নিয়ে সোজা সাই, সাই করে হাঁটা শুরু। আমি হাঁটতে, ১ গ্রাম, ২ গ্রাম, ৩ গ্রাম পার হয়ে যাওয়ার পর ভাবির বাবার বাড়ি পৌঁছলাম। সেখানে যাওয়ার পর তাদেরকে জিনিসপত্র বুঝিয়ে দেওয়ার পর ভাবির বাবাকে বললাম যে, "ভাবিকে একটা ফোন দেন।" ভাবির বাবা ভাবিকে ফোন দিল এবং তাদের ভিতর কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পর আমাকে রাস্তার খরচ বাবদ ৳১০০ দিয়ে দিল। আমি মুখ বেজার করে ৳১০০ নিয়ে হাঁটতেই কিছু পথ ভ্যানে করে চলে আসলাম বাসায়। পরদিন সকালে ভাবি আমাকে আবার ডাকলেন। ডেকে বললেন, "ভাই, তোমার ফোন নাম্বারটা তো আমার কাছে ছিল না। এজন্য আমি তোমাকে ফোন দিতে পারিনি ভাই। তোমাকে বেশ কিছু টাকা দেওয়া প্রয়োজন ছিল। তুমি অনেক কষ্ট করে হেঁটে গিয়েছো।" আমি ওকে ভাবি এটা কোনো ব্যাপার না। আমি আপনাকে একটু হেল্পই তো করলাম। এর জন্য টাকার কি আছে? তো তিনি বললেন, "না, এটা আমার ভুল হয়েছে। তোমাকে টাকা দেওয়া উচিত ছিল" এবং এটা বলার পর ভাবি আমার হাতে কচকুচে একটা ৳৫০০ নোট ধরিয়ে দেন। লিসেনার্স যখন এর কথা বলছি তখন ৳৫০০ মানে অনেক কিছু। ধরুন আজকের ৳৫,০০০ মতো। আমি টাকাটা কোনোভাবেই নিব না ভাবির কাছ দিয়ে, কিন্তু ভাবি নাছোড়বান্দা, টাকা না দিয়ে ছাড়বেন না। লিসেনার্স বলে রাখি, ভাবি কিন্তু নিঃসন্তান ছিলেন। তারপর টাকাটা নিলাম। টাকাটার সাথে ভাবি আমার কাছ দিয়ে আমার ফোন নাম্বারটাও রেখে দিল। বলল যে, "মাঝে মধ্যে তোমার সাথে কথা বলা যাবে। আমি একা মানুষ থাকি।" তো ভালোই লাগলো। বিপত্তিটা হলো ঠিক ২ দিন পর দেখি ভাবির শাশুড়ি আমাদের বাসায় বসা। আমি বাইরে থেকে ঘুরে চা-টা খেয়ে বাসায় ঢুকছি এমন মুহূর্তে তিনি চেঁচিয়ে বলে উঠলেন, "এই, তোরই অপেক্ষায় ছিলাম। বাবা, তুই আমাকে একটা সত্য কথা বল তো।" আমি বললাম, "কেন চাচি, কি হইছে?" তিনি বললেন যে, "তুই সত্যি কথা বল তো। বৌমা কি তোর কাছে কোনো জিনিসপত্র দিয়ে তার বাপের বাড়ি পাঠিয়েছিল?" আমি বললাম, "আপনি আমাকে এভাবে জিজ্ঞেস করছেন কেন? আপনার ঘরে তো আপনার পুত্রবধূ আছে। আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করেন। সে কি বলেছে এমন কিছু?" তা বলে, "না, সে বললে কি আর তোর কাছে জিজ্ঞেস করতে আসলাম? সত্য কথা বল।" আমি তখন টের পাচ্ছি আমার ফোনের ভাইব্রেশনটা বারবার ভাইব্রেট করছে। এক নজর দেখে আমি দেখলাম ভাবি আমাকে ৭-৮ বার ফোন দিয়ে ফেলেছে, কিন্তু আমি ধরতে পারিনি। আমি চাচিকে এটা ওটা বলে বললাম, "বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি।" আমি ওয়াশরুমে যাওয়ার কথা বলে ঘরের কোনায় গিয়ে ভাবিকে ফোন দিলে ভাবি আমাকে বলল, "আমার শাশুড়ি কি তোমার বাসায় গিয়েছে?" বললাম, "জি ভাবি।" ভাবি আমাকে বলল, "ভাই, তোমার ২ টা পা ধরি, তুমি কোনোভাবেই আমার শাশুড়ির কাছে স্বীকার করো না যে তুমি আমার বাবার বাড়ি গিয়েছিলে এবং কোনো জিনিস দিয়ে এসেছো। তাহলে আমার সংসারটা ভেঙে যাবে, আমার সংসারটা আর টিকবে না।" আমি অবাক হয়ে গেলাম। কি এমন হলো, কি এমন পাঠালো বাপের বাড়ি যে এতে করে তার সংসারটাই ভেঙে যাবে? যাই হোক, আমার অত শত বুঝে কাজ নেই। আমি কোনরকম টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে চাচিকে যেয়ে বললাম, "চাচি, ভাবি কি আপনাকে এমন কিছু বলেছে যে আমি গিয়েছি? ভাবির সাথে তো আমার কথাই হয় না। রাস্তাঘাটে চলাচল করতে বা আপনাদের বাড়ির পাশ দিয়ে কোথাও যেতে যদি দেখা হয় তাহলে হয়তোবা ২-১ টা কথা হয়। এর বাইরে তো আমার কথা হয় না।" চাচি আমাকে বললেন, "মিনহাজ, তুই পড়াশোনায় খারাপ, সবকিছু ঠিক আছে, কিন্তু তোকে কিন্তু আমি সত্যবাদী ছেলে হিসেবে জানি, ভালো ছেলে হিসেবে জানি। মিথ্যা বলিস না।" আমি আরো একটু সৎ এবং এইভাবে বললাম, "চাচি, আমাকে যদি সেরকম কিছু বলতো বা সেরকম কিছু করতো বা আমি যদি সেরকম কিছু করতাম তোমাকে বলবো না কেন? ভাবি তার বাপের বাড়ি কোনো জিনিস পাঠাতেই পারে আমাকে দিয়ে। এটা আমার তোমাকে বলতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এমন কোনো ঘটনা তো ঘটেইনি। আমি কিভাবে তোমাকে বলবো?"
আমি যথেষ্ট সাবলীল ভাবে মিথ্যাগুলোকে সাজিয়ে বললাম এবং চাচি আর কোনো কথা বললেন না। কে জানি তিনি কি বুঝেছিলেন, বয়স্ক মানুষ তো, অভিজ্ঞতাও তো আছে, হয়তোবা আমার মনের কথা বুঝে নিয়ে তিনি বুঝতে পেরেছিলেন এ ছেলের পেট থেকে কথা বের করা যাবে না। লিসেনার্স, ততদিনে আমি ভাবির সাথে প্রায় রাতে কথা বলি। আস্তে আস্তে আমাদের ভিতর বিভিন্ন ধরনের কথা হয়। আমি আমার প্রতিটি ঘটনায় আপনাদেরকে জানাই লিসেনার্স, যে একটা ছেলের সাথে একটা মেয়ের কখনো প্রাইভেট কথা হওয়া উচিত না। দেখুন, হুমায়ুন আহমেদ বলে গিয়েছেন এবং কথাটা বাস্তব, একটা ছেলে এবং একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। একটা ছেলে এবং একটা মেয়ে যদি গোপনে কথা বলতেই থাকে, একটা সময় ওই সম্পর্কটা খুব বাজে দিকে মোড় অবশ্যই নিবে। এটা প্রকৃতির নিয়ম, এটা শরীরের নিয়ম, এটা কোনো বাধা মানে না, এটা কোনো বন্ধন মানে না। ভাবির সাথে আমার কথা বেশ গভীরতায় পৌঁছাতে থাকে, বিভিন্ন ধরনের দুষ্টু মিষ্টি কথাও হয় এবং আমি একটা সময় মনে করি ভাবি মনে হয় আমার সাথে কোনো একটা সম্পর্কে জড়াতে চান। দেখতেও তিনি যথেষ্ট ভালো ছিলেন এবং বেশ খোলা মনের মানুষ ছিলেন। আমার ভাবিকে কখনো খুব ভালো চরিত্রের মানুষ মনে হয়নি। যাই হোক, ভাবি আমাকে কিন্তু হাত খরচ দিয়েই চলেছেন, কথাও বলেন। এভাবে কথা বলার এক পর্যায়ে একদিন রাতে আমার মাথায় কি হলো, যৌবনের প্রথম পদক্ষেপ তো, নিজেকে সামলে উঠতে পারিনি। আমি ভাবিকে প্রস্তাব দিলাম আমার সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য। আমি ভেবেছিলাম তিনি সানন্দে সেটা গ্রহণ করবেন, আমার সাথে যে ধরনের কথা হয় তাতে করে এটা গ্রহণ করাটা স্বাভাবিক। কিন্তু আমাকে চমকে দিয়ে ভাবি আমাকে গালাগাল দিয়ে ফোনটা রেখে দিলেন এবং আমি যেন আর কখনো ফোন না দিই সেজন্য আমাকে হুমকি দিলেন। আমি মোটামুটি অপমানিত হয়ে কিছুটা ভয় পেয়ে নীরব থাকলাম, কিন্তু ওই যে আমার মাথায় তখন শয়তানির ভূত। আমি যেহেতু একবার মনে ভেবে নিয়েছি যে আমি তার সাথে সময় কাটাবো, আমি ওই জায়গা থেকে বের হতে পারলাম না। 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, আমার মাথায় শুধু দুষ্ট বুদ্ধি খেলা করে। এমন সময় একদিন ভাবিকে রাস্তায় পেয়ে দেখছি যে আশেপাশে কেউ নেই। আমি ভাবিকে বলে ফেলি, ভাবি আমার আপনার কাছে কিছু চাওয়ার আছে, আর আপনি যদি এই চাওয়াগুলো পূরণ না করেন তাহলে আমি আপনার ক্ষতি করে ফেলবো। তিনি ঝাঁজের সঙ্গে আমাকে উত্তর দেন, তুই আমার সামনেই আসবি না, তুই কোনোদিন আমার সামনেই পড়বি না, এরপর যদি আমার সামনে আসিস কথা বলতে জুতা মেরে তোর মুখ ভেঙে দিব। আমার মাথায় তখন শয়তানিটা সর্বোচ্চ পর্যায়ে। আমি তখন মানুষ নেই, পশু হয়ে গেছি। লিসেনার্স, শয়তানিটা আমার ভিতর এমন ভাবে ঢুকে গিয়েছে যে হিতাহিত জ্ঞান আমার নেই। আমি ব্ল্যাকমেইল করা শুরু করলাম এবং তাকে বললাম, আপনি যদি আমার কথা না রাখেন, আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, আমি আপনার শাশুড়িকে সব বলে দিব যে আপনি আপনার বাপের বাড়িতে অনেক জিনিসপত্র আমাকে দিয়ে পাঠিয়েছেন। আমি প্রত্যেকটা কথার সাক্ষ্য আপনার শাশুড়ির সামনে গিয়ে দিব। লিসেনার্স, কি হলো জানি না, মুহূর্তের মধ্যে ভাবি যেন আতঙ্কিত হয়ে উঠলেন। একটা পর্যায়ে আমি যখন জোরাজুরি করছি তখন আমাকে বলে, মিনহাজ, আমি তোমার প্রস্তাবে রাজি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে খুব সাবধানে আসতে হবে এবং প্লিজ তুমি পৃথিবীর কাউকে যেন না বলো, তাহলে আমার খুব ক্ষতি হয়ে যাবে, মানুষ আমাকে দুর্নাম দিবে, কলঙ্ক দিবে। হ্যাঁ, আমি তো অগত্যা তিনি যা বলেন তাতেই রাজি। এরপর থেকে শুরু হলো তার বাসায় আমার যাওয়া। বেশ গভীর রাতে আমি পেছনের জানালায় গিয়ে টুকটুক করে ছোট্ট আওয়াজ করলেই তিনি ঘর খুলে দিতেন।
এবং এমন ভাবে খুলে দিতেন যাতে পাশের রুমে থাকা কেউ টের না পায়। আমার জীবনের প্রথম নারী সঙ্গ আমি উপলব্ধি করছি। কিন্তু লিসেনার, সত্যিকার অর্থে জানেন, আমার জীবনের ধ্বংসের শুরুটাও এখান দিয়েই। আমার পরিবারের আদর্শ, আমার পরিবারের শিক্ষা, আমার স্বাভাবিক জীবনযাপন, আমার ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সবকিছুই ভেস্তে গেল। আমি শুধু শ্যামলী ভাবিতেই মজে আছি। আমি যে তাকে ভালোবাসি এটা নয়, শুধুমাত্র শরীরের প্রয়োজনে শরীর, উঠতি যৌবন আমার শরীর যখন একটা স্বাদ পেয়েছে, সেই স্বাদকে কি আর ছাড়তে চাই? জড়িয়ে গেলাম তার সাথে খুব গভীরভাবে। প্রথম দিকে ইতস্তত হলেও একটা সময় সেও আমার সাথে খুবই স্বাভাবিক এবং সাবলীল ভাবে মিলন চালাতে লাগলো। ইনফ্যাক্ট কোনো কারণে ১-২ দিন না গেলে সেই আমাকে ফোন করে ডেকে নেয়। কিন্তু সত্যি কথা বলতে, আরামে আরাম নাই। চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। এরই মাঝে আমরা কখনো বুঝে উঠতে পারিনি আমাদের এই বিষয়টা শ্যামলী ভাবির শাশুড়ি অর্থাৎ চাচি ধরে ফেলে। কিন্তু উম পুত্রবধূর সাথে তার সম্পর্কটা এতটা সাপে নেউলে ছিল, তিনি ঝগড়াঝাটি করে বিষয়টা শুধিয়ে দিতে চাননি, বরং তিনি চেয়েছেন শ্যামলী ভাবিকে সমাজে মানুষের সামনে অপমানিত করতে এবং তার ছেলে যেন তাকে ডিভোর্স দিয়ে দেয় সেই ব্যবস্থা করতে। তার কার্যক্রমও ঠিক হলো। একদিন রাতের বেলা ঘরের ভিতর আছি, কথা বলছি এবং আমাদের যেটা করণীয় সেটার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় টের পেলাম বাইরে থেকে দরজাটি লাগিয়ে দেওয়া হলো। ভয় পেয়ে গেলাম। বাইরে থেকে লাগিয়ে দেওয়ার পর চাচি তড় সরে চেঁচাচ্ছে, ঘরের ভিতরে কে? বেরিয়ে আয়। অথচ তিনি কিন্তু বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছেন এবং দরজা লাগিয়ে দেওয়ার পর তিনি এলাকার কিছু বদবখাটে ছেলেপেলে তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন। আমি তখন সেটা জানতে পারিনি। যখন দরজায় আঘাত করছেন তখন আমি এবং শ্যামলী ভাবি দুইজনই যার পরনে আতঙ্ক। আমি চিন্তা করেছি দরজা খোলার সাথে সাথে চাচিকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি পালিয়ে যাব, অন্তত কারো হাতে তো পড়া লাগবে না। কিন্তু আমার জন্য যে কি অপেক্ষা করছিল সেটা সম্পর্কে আমার কোনো ধারণাও ছিল না। দুজন আতঙ্কিত হওয়ার পর একটা পর্যায়ে দরজা খুললো, বাইরে থেকে যেহেতু দরজা দেওয়া ছিল। তিনি বাইরে থেকে দরজা খুললেন। আমি ধাক্কা দিতে যাব এমন সময় হৃষ্টপুষ্ট ৪-৫টা ছেলে আমাকে ধরে ফেলে এবং ধরে ফেলেই এলো পাথাড়ি মার। মারের পর আমাকে বেঁধে ফেলা হয় চেয়ারের সাথে। চাচি শ্যামলী ভাবিকেও প্রচন্ড মারধর করেন। বেশ মারধর করার পর বেশ রাতে আমার বাবা ও পরিবারের সবাইকে খবর দেওয়া হয়। আমার বাবা এসে এই অবস্থা দেখে মা এসে এই অবস্থা থেকে যার পরানো হতচকিত হয়ে যায়। কিন্তু আমার বাবার সবচেয়ে বড় কথা ছিল আমার চাচির কাছে, ঠিক আছে আমার ছেলে অপরাধ করেছে, তাকে মেরেছেন, কিন্তু এভাবে বেঁধে রেখেছেন কেন? বিচার করতাম। আর আপনি এভাবে বেঁধে রেখেছেন, এখন সবাইকে জানাচ্ছেন, এতে আপনার পুত্রবধূর কি সম্মান বাড়বে? তার সম্মানটা যাবে না? আমরা দুই পরিবার বসে তো একটা মীমাংসা করতে পারতাম, যাতে করে লোক জানাজানি আর নিন্দার হাত থেকে তো রক্ষা পেত। কিন্তু চাচির প্ল্যান তো অন্য। তিনি কোনো সমাধান চান না, তিনি সমাজ সংসার সবার কাছে চান শ্যামলী ভাবিকে নোংরা ভাবে উপস্থাপন করতে। এত নোংরা ভাবে উপস্থাপন করতে চান যে তার ছেলে যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু বাবা মা বা আশেপাশের যারা আছেন তাদের কারো কথাই চাচি এতটুকু নড়লেন না, আমাকে বেঁধেই রাখলেন। কেটে গেল রাত। সকাল ৯টার সময় এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মাদ্রাসা মসজিদের ইমাম সবাইকে খবর নেওয়া হলো। আমাকে বেঁধে রাখা হলো। আর এক দফা আমাকে মারধর করা হলো আমার বাবা মার সামনেই। তারপর ফোন দেওয়া হলো আব্দুর রাজ্জাক ভাইকে। যদিও চাচি আগে থেকে আব্দুর রাজ্জাক ভাইকে আহ জানিয়েছিলেন,
ও হ্যাঁ, একটি কথা বলা হয়নি। আব্দুর রাজ্জাক ভাইয়ের একটি মেয়ে ছিল। মেয়েটা একটু বুদ্ধি প্রতিবন্ধী টাইপের, তাই নানার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই সে বেড়ে উঠছিল। আব্দুর রাজ্জাক ভাই ফোন কলে জানিয়ে দেন, মিনহাজকে আপনারা যে বিচার করতে ইচ্ছে হয় করুন, আর আমার বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিন। আমার একটা মেয়ে আছে। এই মুহূর্তে আমি কোনো ডিভোর্স বা কোনো কিছুতে যেতে চাই না। আগে আমি দেশে ফিরি, তারপর এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিব। আপনারা আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এবং মিনহাজকে যথোপযুক্ত বিচার করুন। কিছু অপমান অপদস্থ করার পর শ্যামলী ভাবিকে তো বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। মাঝখান দিয়ে আমার গলায় জুতার মালা দিয়ে মুখে চুন কালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো হলো। অর্থাৎ গ্রামে আমার আর মুখ দেখানোর জো নেই। খালের পরিক্রমায় সময় কেটে যেতে থাকলো। আমারও পড়াশোনা সবকিছু শেষ করে বাসায় টুকটাক ব্যবসা বাণিজ্যের কাজ দেখি, ঘর ফসলের কাজ দেখি। ব্যাস, সময় চলে যাচ্ছে। প্রথম সময়টুকু ভীষণ লজ্জার ছিল, কিন্তু আস্তে আস্তে 6 মাস, 8 মাস, 1 বছর চলে যাওয়ার পর মানুষের মন থেকে ওটা মোটামুটি উঠে যায়। আমি স্বাভাবিক জীবনযাত্রা করতে পারি। লিসেনার্স, সত্য কথা বলতে পাপে একবার যাকে ধরে, আর বিশেষ করে নারী শরীরের স্বাদ একবার যে পুরুষ পেয়ে যায়, তার চরিত্র আর যাই হোক ভালো থাকে না। এজন্যই ধর্মীয় ব্যবস্থায় বিবাহ বন্ধনের ব্যবস্থা করা, যাতে করে পুরুষ খারাপ এবং নোংরা না হয়ে যায়। আমি প্রকৃতপক্ষে ভালো আর হয়ে উঠতে পারিনি। এরপর আমার জীবনে যে আসলো তার নাম মিন্নি। মেয়েটি দেখতে শুনতে খুব বেশি ভালো না। ওই ফোন নাম্বারের মাধ্যমে আমার এক বন্ধু রাসেলের মাধ্যমে আমার তার সাথে পরিচয়। পরিচয় পর্যায়ে কথা বলতাম, দেখা সাক্ষাৎ হতো। এক বিয়েতে দেখা, সেখানেই নাচ গানের মাধ্যমেই পরিচয়। সেখানে পরিচয় থেকে তার সাথে অনেক কথা বলা, সারা রাত আড্ডাবাজি করে কাটিয়ে দেওয়া। তারপর ফোন নাম্বার চেঞ্জ করে মাঝে মধ্যেই কথা হওয়া। এর মাঝেই আস্তে 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 আমাদের ভিতর যোগাযোগটা বাড়তে থাকে। মাঝখানে উপযাজক হয় রাসেল। রাসেলের বাসা ছিল আমাদের জন্য উপযুক্ত জায়গা। সেখানে গিয়েই আমরা দেখা করতাম, একসাথে মিলিত হতাম। এভাবেই সময় কাটছে। আমি তখন শ্যামলী ভাবির সেই অবস্থা থেকে বেশ খানিকটা বের হয়ে এসেছি। বের হয়ে এসে আমি মোটামুটি আমার মতো করে জীবন শুরু করেছি। মিন্নির সাথে আমার ভালোই সময় কেটে যায়। লিসেনার্স, আবারও বলছি, আমাদের ভিতর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। যতটুকু যোগ ছিল সেটা শরীরের। কিন্তু এর এক পর্যায়ে হঠাৎ একদিন মিন্নি আমাকে ফোন দিয়ে জানায়, মিনহাজ, আমি কনসিভ করেছি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ আবার নতুন কোন যন্ত্রণা! কিন্তু প্রকৃতপক্ষে সবকিছুরই তো একটা সমাপ্তি আছে। সব খারাপের একটা বাজে রকম একটা ইফেক্ট আছে, যেটা প্রকৃতির প্রতিশোধ বলুন আর যেটাই বলুন, যেটা থেকেই যায়। সমাজ ব্যবস্থা বা ধর্মীয় চিন্তার বাইরে গিয়ে আপনি আমি যেটাই করি না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা এত বাজেভাবে আমাদের জীবনে ফিরে আসে, যেখান থেকে আমাদের বের হওয়াটাই অসম্ভব। মানুষের ষড়যন্ত্র বা মানুষের প্রতিশোধ থেকে হয়তো বা বাঁচা যায়, কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি যখন প্রতিশোধ নেন, সেটা থেকে আর নিজেকে বের করা যায় না। আমি পড়ে গেলাম মহা ফ্যাসাদে। আরে ধুর, আমার কি এখন এগুলো নিয়ে চিন্তা করার সময়? কতটুকু বয়স আমার! আর ওই মেয়ে দেখতে কি এতটা সুন্দর, আমি কি তাকে বিয়ে করব? উঠ করে এক ঝামেলা। আমি তাকে বললাম অ্যাবর্শন করে ফেলো, কিন্তু সে নাছোড়বান্দা, সে করবে না। আমি আমার ফোন টোন সবকিছু অফ করে রাখি, নির্দয়ের মতো
আমি তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করি না আর। এভাবে কেটে যায় ৩-৪টি মাস। ফোন ওপেন করার পর আবার সেই ফোন রিসিভ করার পর সে বলে সে বাচ্চাটিকে নষ্ট করে ফেলেছে। বেশ ভালো, কুত্তা একবার যদি গুয়ের স্বাদ পেয়ে যায়, বারবার ওই গুয়ের কাছে যেতেই তার ভালো লাগে। যখন রিস্ক ফ্রি, তখন আবার মিন্নির সাথে আমার কথা বলা শুরু হয়। আবার শুরু হয় রাসেলের বাসায় যাওয়া, আবার শুরু হয় আমাদের রঙ্গলীলায় ভেসে যাওয়া। বারবার বিপদে পড়ার পরেও আমার সংবিত ফেরেনি। আমি আবার সেই পাপেই জড়িয়ে যাই। এবার আর খুব বেশি সময় লাগেনি। ৩ মাসের মাথায় মিন্নি আবার জানায় আমি এবার কনসিভ করেছি। আমি এবার শোনার সাথে সাথে আবার ফোন টোন যা কিছু আছে সবকিছু অফ করে দেই। অফ করে দিয়ে আমি আমার মতো করে, আমি আমার গ্রামের বাসায় আমার মতো করে সুন্দর করে আমার জীবন চালাচ্ছি। লিসেনার্স, মিনির বাসা আমার বাসা থেকে অনেক দূরে ছিল, জেলা শহরের কাছাকাছি, এবং আমার বন্ধু রাসেল সেখানেই থাকতেন। আমার সেখানেই মিন্নির সাথে দেখা হতো। আমার এই অবৈধ কাজের প্রত্যেকটা জায়গায় রাসেল কেন জানি সহায় হয়ে দাঁড়াতো। একটা সময় আমি মিন্নির কথা ভুলেই যাই, রাসেলের সাথেও আর কোনো যোগাযোগ হয় না। মাঠে অনেকের সাথে খেলাধুলা করি, আহ চলাচল করি, যেহেতু পড়াশুনো নাই, বাসার অনেক কাজ করি, ব্যবসা বাণিজ্যের টুকটাক দেখাশোনা করি। ফ্যামিলিতে আমাকে নিয়ে তেমন কোনো চিন্তা চেতনা নেই। বাকি যে ৩ ভাই বোন আছে তাদের পড়াশোনা, ক্যারিয়ার, তাদের নিয়ে গর্ব অহংকার, এটা নিয়েই তাদের সময় পার হয়ে যায়। আমি মোটামুটি ওই বাসার একজন স্বাভাবিক মেম্বার হিসেবে খাই দাই, নিজের কাজগুলো করি। আমাকে নিয়ে বিশেষভাবে চোখ দেওয়ার বা দৃষ্টি আকর্ষণ করার মতো কারো কোনো চিন্তা নাই। এদিকে আমি তো মিন্নির কোনো খোঁজ নিচ্ছি না, আশা করছি এবারও হয়তো বা সে অ্যাবর্শন করিয়েই নিবে। কিন্তু মাস ৪-৫ পর আমি একদিন আমাদের মাঠে ফুটবল খেলছি, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এমন সময় ছোট একটা ছেলে, আমাদের এলাকারই ছোট ভাই, সে আমাকে এসে বলে, ভাইয়া কোনো একটা মেয়ে আপনার সাথে কথা বলবেন, ওই যে ওই মহিলা ওখানে দাঁড়ানো, বোরকা পরা, আপনার সাথে একটু কথা বলবেন। আমার মাথায় কিন্তু মিন্নির কোনো ঘটনা নাই। আমি ভাবছিলাম হয়তো পরিবারের কোনো মেহমান এসেছে, আমাকে দেখেছে, বাসায় যাবে তাই আমাকে ডাকতে এসেছে। আমি র্যান্ডম যেভাবে হাঁটি সেভাবে হেঁটে হেলে দুলেই তার কাছে যাই, গিয়ে সালাম দিই। কিন্তু সে যখন বোরকার নেকাব থেকে তার মুখটা খুলে, তখন আমার পায়ের নিচে মাটি সরে যায়। পেটে হাত দিয়ে বলে, এখানে আমার ৬ মাসের সন্তান। আমি পড়ে যাই ফ্যাসাদে। সে বলে, আমি একটা বাচ্চা নষ্ট করে ফেলেছি, এই বাচ্চাটাকে আমি নষ্ট করব না। তুমি এক্ষুনি তোমার পরিবারে আমাকে নিয়ে যাবে, আমাকে বিয়ে করে আমাকে পূর্ণ স্ত্রীর মর্যাদা দিবে। আমি বুঝতে পারলাম আমি শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য তাকে ব্যবহার করলেও মেয়েটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু লিসেনার, শয়তান তখন আমার রন্ধ্রে রন্ধ্রে ভর করেছে। আমার মনে তো ওই ভালোবাসার প্রয়োজন নেই। আমার চোখে সে আর ৫টা সাধারণ, তেমন ভালো না চেহারার একজন নারী। সে কি আর আমার জীবনে সারা জীবনের জন্য থেকে যাবে? আমি ওই মেয়েকে কখনোই গ্রহণ করব না। আমি তাকে বারবার বললাম, তুমি চলে যাও, এরকম সমস্যা হবে, এটা হবে, ওটা হবে। কিন্তু একটা পর্যায়ে তার নাছোড়বান্দা রূপ এবং আমাকে বলল, যদি আমি তার কথায় রাজি না হই তাহলে সে এখানেই সুইসাইড করবে, এবং সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছে। যে সন্তানটাকে রাখতে পারেনি, তার পরের সন্তানটাকে সে ফেলতে পারবে না। তার পিতৃ পরিচয় সে নিশ্চিত করে এখান থেকে চলে যাবে। আমি মুহূর্তের জন্য মিন্নির মুখের দিকে তাকিয়ে হতচকিত হয়ে যাই, কারণ তার মুখে আসলে একটি কথাও মিথ্যা ছিল না। বড় বিপদে পড়ে যাই আমি। লিসেনার্স, ইন দ্য মিন টাইম আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য প্রসেসিং চলছে।
পাসপোর্ট, ভিসা সব প্রসেসিং চলছে, হয়তো বা ২-৩ মাসের ভিতরে আমি দেশের বাইরে চলে যাব। এই সময় একটা উটকো ঝামেলা মাথার উপর এসে, ধুর, ভালো লাগে না। কি একটা ঝামেলায় পড়ে গেলাম, আমার মাথায় কোনো কিছুই আসছে না। কিন্তু মিন্নির বারবার চাপাচাপি এবং তার দৃঢ়চেতা মনোভাবের কাছে আমার তাকে হেয়ালি করা বা তাকে অ্যাভয়েড করার যে চিত্তটা ছিল সেটি নাড়া খেয়ে গেল। এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারলাম আজ একটা বড় সিন ক্রিয়েট হয়েই যাবে। একবার শ্যামলী ভাবিকে নিয়ে আমি ঝামেলায় পড়েছি, এবার যদি আবার এই ঝামেলা পড়ে আমাকে সমাজ থেকে বের করে দিবে। আগের বার তো জুতা গলায় দিয়ে, এলাকা ঘুরিয়ে কিছু মার দিয়ে, তাও বাবা মার ঘরে থাকার জায়গা দিয়েছিল। এবার যদি হয় তাহলে আমাকে গ্রাম ছাড়া করেই ফেলবে। রাগ বেশি হলে পিটিয়ে মেরেও ফেলতে পারে। আমার ভিতর ভয় কাজ করা শুরু করে। আমি বাসায় চলে যাই। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে একটি বাঁশবাগানের কাছে নিয়ে দাঁড় হতে বলে বলি, তুমি এখানে থাকো, আমি একটু বাসা থেকে আসি। আমি বাসায় গিয়ে বাবা মাকে বললাম আমি ইমিডিয়েট একটু ঢাকায় যাব, আমি তো খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাব, আমার এক বন্ধুর সাথে আমার একটু দেখা আছে, আমার তার কাছে ঢাকায় যেতে হবে, ইমার্জেন্সি আমাকে ঢাকায় যেতে হবে, তোমরা না করো না। বাবা মা সবাই বললো যে রাতে কেন যেতে হবে, সকালে যাস। এখন তা কিন্তু আমি নাছোড়বান্দা, সামান্য কিছু টাকা পয়সা নিয়ে আমি কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতর গুছিয়ে বের হয়ে আসি। মিন্নিকে নিয়ে গাড়িতে উঠি, রাসেলকে ফোন করি। রাসেলের মাধ্যমে সাগর নামে এক বন্ধুর পরিচয় পাই ঢাকা শহরে, যে ম্যান পাওয়ারের একটি অফিসে কাজ করত, অর্থাৎ আদম ব্যবসায়ের একটি অফিসে কাজ করত। তার সাথে পরিচিত হওয়ার পর মোটামুটি যোগাযোগ করি, তার সাথে কথা বলি, সে অনেক ফ্রাঙ্কলি গ্রহণ করে। আমি বলি যে আমি একটু একটা মেয়েলি ঝামেলায় পড়েছি, মেয়েটিকে নিয়ে আমি ঢাকায় চলে আসছি, আমার জন্য যেন একটু ব্যবস্থা করে। সাগর আমাকে বলল কোনো ভয় নেই, আরে আমরা আছি তো। সাগরও আমার বন্ধু ছিল, কিন্তু রাসেলের মতো এত বন্ধু ভালো না হলেও ভালো বন্ধু ছিল। কিন্তু রাসেলের সাথে ছিল সাগরের গলায় গলায় প্রীত। আমি মিন্নিকে নিয়ে ঢাকায় চলে যাই এবং রাসেল আমাদের জন্য এক রুমের একটা বাসা ঠিক করে ফেলে। মিন্নির কাছে কিছু স্বর্ণের অলংকার ছিল, বেশ দামের। হয়তোবা নিজেরটা তো এনেছি, সাথে মায়েরও কিছু ঝেড়ে এনেছে। তা দিয়ে বেশ বড় একটা অ্যামাউন্ট হাতে চলে আসলো। হাতে চলে আসার পর, বাসাটা নেওয়ার পর মোটামুটি দুইজন একসাথে থাকতে লাগলাম। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল 15-20 দিন পর। এই কয়দিন কিন্তু আমরা স্বামী স্ত্রীর মতোই থাকছি, যদিও সে প্রেগনেন্ট, তারপরও রেগুলার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। আমার কাছে তো আসলে বিয়ে, সন্তান এটা কোনো বড় বিষয় ছিল না। আমার কাছে বড় বিষয়টা ছিল শরীর। শরীরের বাইরে গিয়ে কে মরলো, কে বাঁচলো, কি আসলো না আসলো, এতটা মানসিকভাবে সুস্থ আমি ছিলাম না। শয়তান যেন প্রতি রন্ধ্রে রন্ধ্রে আমাকে গিলে নিয়েছে। সেখান থেকে বের হয়ে সুন্দর পৃথিবীটার ন্যায় নিষ্ঠতা আমি দেখতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। এই অবস্থায় মোটামুটি সময় কাটাতে গিয়ে 10-15 দিন পর বাড়ি থেকে আমার ফোন আসা শুরু করে। বাবা বারবার আমাকে তাগাদা দিচ্ছেন, তুই বাড়ি আসছিস না কেন, তোর পাসপোর্টের কাজ হয়ে গেছে, ভিসার কাজও শেষ, কয়েকদিনের ভিতরই তোকে দেশের বাইরে চলে যেতে হবে। এই মুহূর্তে তুই কোথায় গিয়ে পড়ে আছিস, কোনো যোগাযোগ নেই, যাতায়াত নাই, ফোন দিলেও ফোন ধরিস না। যখন ভিসার সব কাজ হয়ে গিয়েছে, আমি অল্প কয়েকদিনের ভিতর দেশের বাইরে চলে যাব, এটা আমার মাথায় আসে, তখন আমি আসলে আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যতের চিন্তা ভাবনা করে মিন্নির বিষয়টা আমার ঘাড়ে এক ধরনের বোঝা হিসেবেই চেপে যায়। ধুর, একটা মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব নাকি? এক শ্যামলী ভাবির জন্য সমাজচ্যুত হয়েছে, এখন এই মিন্নির জন্য কি আমার সামনের সুন্দর ভবিষ্যৎটা আমি নষ্ট করব?
কোনোভাবেই না। লিসেনার্স, আমি বন্ধু রাসেলের সাথে কথা বললাম, রাসেলকে জানালাম, রাসেল আমি এখন কি করব? রাসেল আমাকে বুদ্ধি দিল, আরে এটা কোনো ব্যাপার নাকি, তুই তো ওই মেয়েকে সত্যিকার অর্থে বিয়ে করবি না, আর যেহেতু জোর করে কোনো অ্যাবর্শন করাতে না পারছিস, তুই সাগরের সাথে কথা বল, সাগরও কোনো একটা ব্যবস্থা তোকে করেই দিবে। আমি বললাম, আমার আগে তুই সাগরের সাথে কথা বল। লিসেনার্স, আমি যতখানি খারাপ নিজেকে মনে করি, আমার দুনিয়ায় দেখা পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটার নাম সাগর। এহেন কোনো খারাপ বিষয় নেই যার সাথে সে জড়িত না। মেয়েবাজি, বিভিন্ন ধরনের নিষিদ্ধ পল্লীতে যাওয়া, বিভিন্ন ধরনের ব্যবসা করা, এটাই ছিল তার কাজ। ম্যান পাওয়ারের বিজনেস যারা করে, তারা প্রকৃতপক্ষে কখনোই ভালো হয় না। তাদের ব্যবসায়ের অনেক বড় একটা পোর্শন থাকে নারীদেরকে যৌনকর্মীর ভিসায় দেশের বাইরে পাচার করা। এই সাগরও তার ব্যতিক্রম নয়। এভাবেই সে ইনকাম করে যথেষ্ট টাকা কামিয়েছে। কিন্তু কেন জানি আমার প্রতি সে কোনো লোভ বা এই ধরনের কোনো কিছু দেখায়নি। কিন্তু যখনই আমি বিষয়টি ভেঙে বললাম, তখনই সে আমাকে বলল, বন্ধু, একটা কাজ করে দিতে পারি তুমি যদি রাজি হও। আমি বললাম, হ্যাঁ বলো। তো বললো, এই মেয়েটাকে আমরা দালালদের কাছে বেচে দিই, তারপর তাকে নিয়ে দেশে কোনো হোটেলে রেখে যৌনকর্মীর কাজ করানো, নাকি দেশের বাইরে কোনো শেখের হেরেমে পাঠালো, ওটা তার ব্যাপার। তুমি যদি হাতে উঠিয়ে দিতে পারো তাহলে বেশ বড় অঙ্কের একটা টাকা পাবে। আর তুমি অ্যাবর্শনের কথা ভাবছো, বাচ্চার কথা ভাবছো, ওটা ওদের উপর ছেড়ে দাও, ওরাই ম্যানেজ করে নেবে। লিসেনার্স, আমি পড়ে গেলাম ডাইলেমায়। আমার তখন টাকার দরকার নেই, মেয়েটা আমার ঘাট থেকে সরলেই আমার সামনে সুবর্ণ সুন্দর ভবিষ্যৎ। আমি সেই স্বপ্নেই বিভোর, কোনোভাবে ঝামেলাটা আমার কাঁধ থেকে ফেলতে পারলেই হলো। এর মাঝে মিন্নিকে নিয়ে যখন আমি আসা শুরু করেছি, আমি যখনই গাড়িতে উঠবো তার আগেই আমি ওর ফোনটা ডাস্টবিনে ফেলে দিয়েছি, যাতে করে আমরা কোথায় আছি এর কোনো ট্রেস করতে না পারে। আমি আমার ফোনটাও ফেলে দিয়েছি, যেহেতু ওর সাথে অনেক টাকা পয়সা এবং স্বর্ণালংকার ছিল। নতুন করে ফোন এবং সিম আমি কিনে নিয়েছি, কিন্তু মিন্নিকে কোনো ফোন এবং সিম ব্যবহার করতে দেইনি। সে প্রতিদিন আমাকে প্রেসার দিচ্ছে আমরা বিয়েটা করে ফেলি, আর আমি প্রতিদিন তাকে একটু সময় দাও, একটু সময় দাও, এই ব্যবস্থা হলো, ওই ব্যবস্থা হলো, এভাবেই তাকে আমি সান্ত্বনা দিয়ে রাখি। লিসেনার্স, মেয়েটা কত বোকা না! প্রকৃতপক্ষে মেয়েটা আমাকে ভালোবেসেছিল। লিসেনার্স, একটা পর্যায়ে সাগর সমস্ত দালালদের সাথে কথা বলে। সাগরের এহেন কার্যক্রম দেখে আমার যখন এখন রিয়েলাইজেশন হয়, আমার মনে হয় না সে তার বাবা মায়ের বৈধ সন্তান। কারণ কোনো বাবা মায়ের বৈধ সন্তান এতটা নিকৃষ্ট হতে পারে না। সে দালালদেরকে এনে মেন্নের বিষয়ে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ করতে থাকে, এবং বিকৃত যৌনাচারের কিছু মানুষ আছে যারা প্রেগনেন্ট মহিলাদেরকে ব্যবহার করতে চায়, এমন অফারও দিয়ে দেয়। আমি তখন কোন দুনিয়ায় ছিলাম, আমি কতখানি খারাপ ছিলাম লিসেনার্স, এই সমস্ত বিষয় আমার মাথায় আসেনি। আমি নির্দয়ের মতো মিন্নিকে সাগর এবং তাদের দালালদের কাছে উঠিয়ে দেই। আমার একটা বারের জন্য বুক কাঁপেনি ওর গর্ভে আমার ঔরসজাত সন্তান। দালালদের কাছে তুলে দেওয়ার আগে মিন্নিকে ক্লোরোফর্ম করা হয়, অর্থাৎ সে জানতেও পারেনি আমি তাকে বেচে দিয়েছি। বিক্রির টাকা অবশ্য আমি এক পয়সাও রাখিনি, পুরাটাই সাগরের হাতে উঠিয়ে দিয়েছি। সে তো মহা খুশি।
টাকার অঙ্কটাও বেশ বড়। যাই হোক, আমি আমার মতো করে মিন্নির পাট চুকিয়ে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর মোটামুটি আমাকে নিয়ে সবার হঠাৎ করে ফ্যামিলিতে হইচই। আমি দেশের বাইরে চলে যাচ্ছি, ইতালিতে ভিসা হলো আমার। আমি ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাচ্ছি, আমাকে নিয়ে সেই হইচই। হঠাৎ করে ফ্যামিলিতে আমার কদর বেড়ে গেল। ভাই বোন, বাবা, মা প্রত্যেকে আমাকে স্পেশাল দৃষ্টিতে দেখা শুরু করলো। আমার জন্য কত গিফট এলো, আমার জন্য নতুন নতুন কাপড়, দামি কাপড়, সবকিছু সুন্দর মতো করে হলো। আমাকে এও জানানো হলো যে ওখানে কোনো সমস্যা হলে প্রথম দিকে আমার ফ্যামিলি আমাকে সমস্ত দায়ভার দেখবে। আমি তো মহা খুশি। মহা খুশিতে নাচতে নাচতে দিন বিশেক পর আমি ফ্লাইট টিকিট পেয়ে যাই, সবকিছু পেয়ে যাই, এবং আমি পেছনের সবকিছু ভুলে স্বপ্নের ইউরোপে পাড়ি জমাই। ইতালিতে চলে যাই। আমার জায়গা হয় ফ্লোরেন্স শহরে। সেখানে একটা কোম্পানিতে আমার কাজ। ওখানে গিয়ে বেশ কর্মঠ ছেলে হয়ে গেলাম। একটা বছরের মাঝে মোটামুটি নিজের একটা স্বতন্ত্র অবস্থান, টাকা পয়সা অনেক কিছুই তৈরি করে ফেললাম। কিন্তু লিসেনার্স, নোংরামি যাদের স্বভাবে, যাদের একবার নষ্টামিতে ধরে ফেলে, তারা আর কখনো না ভালো হয়ে ফিরতে পারে না। আমার ভিতরের নোংরামি নষ্টামিটা গেলই না। আজ হয়তো বা জীবনের কঠিন পরিস্থিতির ভিতর বসে রিয়ালাইজ করি, কিন্তু যতদিন সুস্থ স্বাভাবিক পৃথিবীতে ছিলাম ততদিনে এক মুহূর্তের জন্য আমি ভালো মানুষ ছিলাম না। এক মুহূর্তের জন্য অপরাধ বোধ আমাকে পোড়াতো না। একের পর এক নষ্টামি করে গিয়েছি, একের পর এক সেখান থেকে বের হওয়ার পর আবার সেই নষ্টামির দিকেই ফিরে গিয়েছে। ইতালি গিয়েও অনেকের সাথে আমার অনৈতিক সম্পর্ক হয়েছে। এর মাঝে মেসেঞ্জারের মাধ্যমে একটি মেয়ের সাথে বাংলাদেশে আমার পরিচয় হয়। নাম লিলি। লিলিকে আমার ভীষণ ভালো লেগে যায়। বলতে গেলে আমার জীবনে প্রথম কোনো মেয়ের প্রতি মনের গভীরের ভালোবাসা বলতে এটাই। লিলিকে আমি সত্যি ভালোবেসে ফেলি। ফোন কলে কথা হয়, ভিডিও কলে কথা হয়। আমি লিলিকে বাংলাদেশে অনেক ধরনের গিফট পাঠাই। যোগাযোগটা কিন্তু লিলিই আমার সাথে করেছিল, এবং প্রেমের প্রস্তাবটা তারই দেওয়া। আমার প্রতিটি কথাই যেন লিলির কথা, আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে শোনে। কিন্তু ভিডিও কলের নোংরামি গুলো সে যেন করতে চায় না। যত ধরনের কথা আছে যেভাবে আছে সেটা বলি, ভিডিও কলে কথা বলি, কিন্তু সেখানে এমন কিছু থাকে না যেটা নোংরা ভাবে উপস্থাপন করা যায়। লিসেনার্স, আমি পৃথিবীতে প্রথমবার হয়তো বা কোনো মেয়ের প্রেমে পড়ে যাই, এবং তার এই সততা আমার ভালো লাগে। আমি একটু একটু করে লেলির প্রতি দুর্বল হতে থাকি। এদিকে ইতালিতে আমার সময় আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে। আমি যেখানেই হাত দিচ্ছি সেখানেই সোনা ফলছে। যে কাজটিই করতে যাচ্ছি সে কাজটি সুন্দর হয়ে যাচ্ছে। ইনকামও হচ্ছে, খরচও করছি। বাড়ি, লিলি, আমি, আমার অতীত আমি ভুলেই গিয়েছি। এখন আমি পুরো দস্তুর ইতালি প্রবাসী একজন ভদ্রলোক। ইউরোপে বেশ সময়, প্রায় ১.৫ বছর ২ বছর থাকার কারণে আমার কথাবার্তায় পরিবর্তন হয়েছে, আমার জীবনধারা চিন্তাধারায় পরিবর্তন হয়েছে, ভদ্রস্থ হয়েছি। মোটামুটি বাংলাদেশের গড়পড়তা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট শিক্ষিতর থেকেও আমি কম যাই না। স্মার্টলি কথা বলা, ডিল করা, সবকিছুতেই আমি খুবই পারদর্শী। তো সেই জায়গা থেকে আমার এই ভালো সময়ের মাঝে হঠাৎ একটি দুঃসংবাদ নিয়ে আসে লিলি। লিলি আমাকে বলে, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, মিনহাজ কিছু একটা করো। কি করব, কি করব আমি জানি না।
সে আমাকে জানায় তার বাবা তাকে প্রতিদিন প্রেসার দিচ্ছে, ভাইয়েরা তাকে প্রতিদিন প্রেসার দিচ্ছে, তাকে ঘরে আটকে রাখছে, ফোন আটকে রাখছে। এমন এক সময় হঠাৎ করে লিলির মা আমার সাথে কথা বলে। লিলির মা আমাকে বলে, বাবা এভাবে তো চলতে পারে না, আমরা হাজি বাড়ি, আমরা হজ করে এসেছি, আমরা তো এরকম অনৈতিক কার্যক্রম চালাতে দিতে পারে না, তোমরা ভিডিও কলে কথা বলো, তাতে গোনাহটা কিন্তু আমাদের হয়। আমার মেয়ে পর্যাপ্ত বয়স্ক হয়েছে, আমি তাকে বিয়ে দিতে চাই, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তুমি ইমার্জেন্সি দেশে চলে আসো, দেশে এসে বিয়ে করো। লিসেনার্স, ভালোবাসার পাঠটা প্রথমে নিয়েছিলাম তো, আমার কাছে পৃথিবীর সবকিছু বাদ দিয়ে লেলেই আমার পৃথিবী। আমি চটজলদি ইতালিতে দেশে ফিরে আসার জন্য চেষ্টা করতে গেলাম, কিন্তু বাধা আসলো কোম্পানির জিএম সাহেবের কাছ দিয়ে। আমাকে বলা হলো, মিনহাজ সাহেব, আপনি তো কোম্পানির রুলস ব্রেক করতে পারেন না, আপনি যদি দেশে যেতে চান 3 মাস আগে থেকে আপনাকে কনফার্মেশন করা লাগে, এবং এই কনফার্মেশনের পর আপনি দেশে যেতে পারবেন। আমি কাতর কণ্ঠে তার কাছে বারবার রিকোয়েস্ট করলেও কোনো ফল মেলে না। কিন্তু আবার এই মুহূর্তে যদি আমি সবকিছু ছেড়ে দেশে চলে যাই তাহলে আবার পরিবারে সমস্যা হবে। আমি কাতর কণ্ঠে লিলিকে ফোন দিয়ে, তার মাকে ফোন দিয়ে জানালাম, আমি না পারছি না, এইভাবে আমার এই সমস্যা, আমি কোনোভাবেই দেশে ফিরতে পারছি না। আমাকে অবাক করে দিয়ে তিনারা আমাকে জানালেন যে কোনো ব্যাপার না, তোমরা আহ, ফোনে বিয়ে করে ফেলো। আমি তো খুব খুশি, আমি খুব রাজি, তো অবশ্যই ফোনে বিয়ে করে ফেলবো, অবশ্যই আমি ফোনে বিয়ে করে ফেলবো। ভিডিও কলে আমাদের বিয়ে হয়ে যায়। আমি দেখলাম লিলির পাশে লিলির মা, তার বান্ধবীরা অনেকেই আছে, একজন কাজী আছেন, তিনি কি কি যেন লিখলেন, আমার পরিচয় পরিচিতি সবকিছু নিলেন, নেওয়ার পর যথাসময়ে বিয়ে হয়ে গেল। আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেলাম। লিলির সাথে আমার কথা হচ্ছে, এদিকে আমি দেশে ফেরার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছি। সময় যাই, আমি লিলির সাথে ভিডিও কলে কথা বলি, একটু ক্লোজলি হাজবেন্ড ওয়াইফের মতো করে কথা বলতে, তাকে দেখতে চাই, কিন্তু সে বারবার বলে না, আগে দেশে আসো তারপর। আমি তার জন্য উতলা হয়ে যাই, কিন্তু লিলি ধরা দেয় না। কিন্তু সে তার এই ধরা না দেওয়াটাও আমার কাছে ভীষণ সুন্দর লাগে। আমার মনে হয় মেয়েটা কত ভালো। সে আমাকে বলে অনলাইনের মাধ্যমে হয়তোবা থার্ড পার্টি কেউ আমাকে দেখে নিতে পারে, আমি তো শুধু আমার সবকিছু তোমাকে দেখাতে চাই, পৃথিবীর অন্য কাউকে তো দেখাতে চাই না। আমি না ভালোবাসার আগুনে পুড়ে যেতে থাকি। এমন সময় 3 মাস অতিক্রান্ত হয়ে যায়, আমি দেশে ফিরি। আমার পরিবারকে আমি তেমন কিছুই জানাইনি, কারণ আমি জানি আগে আমি পরিবেশ এবং পরিস্থিতিটা বুঝি, তারপর না হয় দেখা যাবে। ও হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার সাথে কিন্তু রাসেলের কথা হতো। রাসেল আমার সাথে কথা বলতো, নিয়মিতই কথা হতো। আমি রাসেলকে জানালাম আমি দেশে আসছি, রাসেল বললো ওকে ঠিক আছে আয়, এবং আমি বিয়ে করেছি অনলাইনে। রাসেলকে সবকিছু জানিয়েছি, রাসেল সবকিছু জানে। ইনফ্যাক্ট লিলি তার সাথে দেখা করা সবকিছু রাসেল করে, আর আমার দিকটা সবকিছু রাসেলই সামলে নেয়। আমি দেশে ফেরার পর লিলি আমাকে রিসিভ করতে আসে, আমি যাই। লিলি বলে যে আপাতত বাসায় যাব না, বাসায় অনেক ঝামেলা হচ্ছে, বাবা তো মেনে নেয়নি, আমি আমার খালার বাসায় তোমার সাথে থাকবো। খালার বাসায় কেউ থাকেন না, খালা, একটা খালাতো ভাই, একটা খালাতো বোন, আর পুরো বাসা ফাঁকা, ওখানে আমরা এই হই। তারপর দুই পরিবারকে একসাথে করার পর তারপরে না হয় আমরা একটা ব্যবস্থা করব।
ভালো। আমি সবকিছুতেই একটা আনন্দ অনুভব করছি, সবকিছুই ঠিকঠাক মতোই হচ্ছে এবং স্বাভাবিক। এভাবে যারা বিয়ে করে তাদের জীবনে এমন ভাবেই ঘটনা আসে। কিন্তু আমার জীবনের ঘটনাটা ছিল একটু অন্যরকম। লিসেনার্স, আমি যখন ওই বাসায় যাই আমাকে জামাই আদর ঠিকই করানো হয়, খাওয়া দাওয়া সবকিছু ওকে। কিন্তু রাতের বেলায় শোয়ার আগে লিলির মা আমাকে বলে যে এখনই একসাথে থাকা যাবে না, আগে তোমার বাবা মা আসবে, আমরা অনুষ্ঠান করে সবার সামনে বিয়ে দিব, তারপর তোমরা একসাথে থাকতে পারবে। আমি খুবই মন খারাপ করলাম, কিন্তু লিলি আমাকে কানে কানে এসে বলল, আচ্ছা যাও, কোনো সমস্যা নেই, রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে আমি তোমাকে মিস কল দিলে তুমি আমার রুমে চলে এসো, আমি পাশের রুমে একাই থাকবো। বেশ, আমিও খুব খুশি। কিন্তু আমার জন্য যে পাতা ফাঁদ পাতা ছিল এটা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি, এবং আমি এইভাবে যে ধরা খেয়ে যাবে নিয়তির কাছে সেটাও আমি ভাবতে পারিনি। রাতে আমার মনে তো শুধু লিলি আর লিলি। আমি একটু ফোনের অপেক্ষায়। লিলি আমাকে যখন ফোন দিল আমি সন্তর্পণে দরজা খুলে লিলির রুমে ঢুকলাম। লিলির রুমে ঢোকার পর আলো জ্বালাতেই দেখি লিলি খাটের উপর মোটামুটি বসা, আশেপাশে ফুল টুল অনেক কিছুই আছে। আমি আর লিলি কথা বলছি। আমি যখন ঘুমটা খুলে দেখতে যাব, যদিও শাড়ি নয়, ওড়না দিয়ে ঘুমটা দেওয়া, ঘুমটা খুলে দেখতে যাব তখন লিলি আমাকে বলছে, মিন্নি কে? আমার কানের কাছে যেন বজ্রপাত হয়ে গেল। আমি বললাম, মানে মানে মিন্নি, মিন্নি কে? বলে যে, আগে তুই আমাকে বল মিন্নি কে, মিন্নিকে তুই কোথায় বিক্রি করে দিয়েছিস? আমি তাকে আগামাথা সব খুলে বললাম। সে আমাকে বলল, আমি এই মুহূর্তে তোকে পুলিশে ধরিয়ে দিব, আমি এই মুহূর্তে তোকে পুলিশে ধরিয়ে দিব। আমি তার হাত পা ধরতে গেলাম, আমার এত বড় সর্বনাশটা করো না। তুমি যা বলবে, আর তুমি তো আমার বিবাহিত স্ত্রী, তুমি আমাকে এমন করবে কেন? আমি বারবার আমার স্ত্রীর পা ধরতে যাচ্ছি, বারবার সে সরে যাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। এভাবে বাসর রাতে স্ত্রীর পা ধরে ক্ষমা চাওয়া, বাঁচতে চাওয়া। সে আমাকে আরো বলল, না না না, তোকে পুলিশের কাছে দিব না, আমি ছেলে পেলে রেখেছি, ছেলে পেলে এসে এখানে তোকে মার্ডার করে রেখে যাবে। আমি হতচকিত হয়ে গেলাম। আমি তার হাত পা ধরে বোঝাতে চাচ্ছি, তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। খোদার কালাম পড়ে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার বৈধ স্ত্রী, প্লিজ আমার সাথে এমনটা করো না। হঠাৎ করে দেখলাম ব্যালকনির দরজা খুলে মিন্নি ঘরে প্রবেশ করলো। সুন্দর সুঠাম দেহ হয়েছে, দেখতে আকর্ষণীয় না হলেও ব্যক্তিত্বে মোহনীয়া। আমি মিন্নির কাছে ক্ষমা চাইতে গেলাম বিভিন্ন ভাবে, কিন্তু ক্ষমা হলো না। পরে জানলাম আমার সাথে লিলির যে বিয়ে হয়েছে সেটা একটা ফেক বিয়ে। আসলে লিলি নামের ওই অ্যাকাউন্টটাও ফেক, লিলি নামটাও ফেক, আমাদের বিয়েটাও ফেক। এটা ছিল রাসেল, লিলি নামে যে মেয়েটা, তার নাম তুর্না, তার প্রকৃত নাম তুর্না। রাসেল, তুর্না এবং মিন্নির একটি যৌথ ষড়যন্ত্র। রাসেল আমার বন্ধু হলেও মিন্নির সাথে হয়ে যাওয়া ঘটনার জন্য সে অনুতপ্ত ছিল। সে মিন্নির সাথে মিশে এবং তুর্নার সাথে প্ল্যান করে এই কাজটি করে। তুর্না রাসেলের গার্লফ্রেন্ড ছিল এবং তুর্নার পরিবারের প্রত্যেকে এই ঘটনা জানতো, তারাও মিন্নির পাশে এসে দাঁড়ায়।
আমাকে বেদম পেটানো হয়, কিন্তু পরবর্তীতে মিন্নির হস্তক্ষেপে আমি পার পেয়ে যাই। এরপর আমাকে বাধ্য করা হয় মিন্নিকে বিয়ে করতে, এবং খবর নিয়ে জানা যায় আমরা মিন্নিকে বিক্রি করে দেওয়ার পরেও ওখানে একজন সুহৃদয়বান মানুষ ছিলেন, যিনি প্রেগনেন্ট অবস্থায় মিন্নিকে দেখে মায়া হয় এবং মিন্নিকে মুক্ত করে দেন। সে ছুঁয়েও দেখেননি মিন্নিকে, কিন্তু বাচ্চাটি আর থাকেনি। 7.5 মাসে বাচ্চাটি মিসক্যারেজ হয়ে যায়। মিন্নি প্রচন্ড ভেঙে পড়ে। তারপর সেখান থেকে সে নিজেকে একটু একটু করে ফিরিয়ে নেয়, নিজেকে একটু একটু করে গড়ে তোলে। ছোটখাটো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, শিক্ষিতা ছিল যেহেতু, মিন্নি এখন প্রতিষ্ঠিত একজন, নিজের টুকটাক ব্যবসা আছে, এবং সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বায়ারের জব করে। একটা পর্যায়ে আমাকে বাধ্য করা হয় মিন্নিকে বিয়ে করতে। বিয়ে আমি ঠিকই করি, কিন্তু ওই যে মানুষ তো কখনো ভালো হয় না। আমি বারবার বিভিন্নভাবে গ্রামের কুসংস্কার সবকিছু দিয়ে, আমার বাবা মাকে ব্যবহার করে পর্যন্ত, ব্ল্যাক ম্যাজিক করে পর্যন্ত আমি চেয়েছি মিন্নিকে আমার জীবন থেকে সরাতে। বিভিন্ন কলঙ্কে দিয়ে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে, আমি যা ইনকাম করেছিলাম সেটা একটু একটু করে এনে ব্যবসা বাণিজ্য মোটামুটি করে লাফিয়ে বসেছি। মিন্নিকে মিন্নিকে তালাক দিয়ে আমি নতুন করে আবার সংসার করব। তো আমি যখন এই অবস্থায় যখন আমি পড়ে যাই, তখনই আমার জীবনের সবচেয়ে খারাপ ঘটনাটা ঘটে যায়। আমি অ্যাক্সিডেন্ট করি। আমার দুটি পা নষ্ট হয়ে যায়। আমার দুটি পা, সরি, আমার একটি পা এবং বাম হাত পুরোপুরি অকেজো হয়ে যায়। আমি আর কিছু করতে পারি না। যখন আমি হসপিটালাইজড এবং